রাজনৈতিক স্বাধীনতায় পিছিয়েছে বাংলাদেশ বলছে মার্কিন সংস্থা। মান উন্নয়নে পাশে থাকতে চায় ওয়াশিংটন, মানতে নারাজ ঢাকা। ঈদের পরও বাংলাদেশিদের ভিড়ে জমজমাট কলকাতা। লোকসভা নির্বাচন ঘিরে বিশেষ সতর্কতা, ভ্রমণকারীদের 50,000 রুপির বেশি অর্থ বহনে নিষেধাজ্ঞা। এবং দেশে দেশে প্রবাসীদের বর্ষবরণে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। ভিন দেশের নতুন প্রজন্মের কাছে বাঙালি ঐতিহ্যের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্য। আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে আমি মাহমুদা মনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার পুরো খবর। রাজনৈতিক স্বাধীনতায় বাংলাদেশ পিছিয়েছে, এ তথ্য উঠে এসেছে আটলান্টিক কাউন্সিলের বৈশ্বিক স্বাধীনতা ও সমৃদ্ধি প্রতিবেদনে। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস প্রতিবেদনের কথা উল্লেখ করে বলেন, এই পরিস্থিতি মধ্যম আয়ের দেশে উত্তরণ ও সরকারের রূপকল্প 2041 বাস্তবায়নে বাধা হতে পারে। তবে আটলান্টিক কাউন্সিলের রিপোর্ট প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণতন্ত্র সূচকে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান। রাজধানীর একটি হোটেলে সমৃদ্ধি ও সুশাসন শিরোনামে সম্মেলনের আয়োজন করে USAID ও দ্য এশিয়া ফাউন্ডেশন। এদিন জানানো হয় আটলান্টিক কাউন্সিলের নতুন বৈশ্বিক স্বাধীনতা ও সমৃদ্ধির সূচকে বাংলাদেশের অবস্থান। আটলান্টিক কাউন্সিল জানায় 2000 সাল থেকে স্বাধীনতার সূচকে পিছিয়েছে বাংলাদেশ। এই সূচকে শুধু নির্বাচন নয়, রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনি স্বাধীনতাও ছিল বিবেচ্য। 164 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 141তম। We created two separate indexes. That's why we say freedom and prosperity. We have the Freedom Index and the Prosperity Index. মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস জানান, সমৃদ্ধির সূচকে বাংলাদেশ 99তম। তবে ক্যাটাগরি সন্তোষজনক নয়। সব ক্ষেত্রে স্বাধীনতা নিশ্চিত করার চেষ্টায় ওয়াশিংটন ঢাকার পাশে থাকবে বলে জানান পিটার হাস। Which ranks Bangladesh 141st out of 164 countries. Perhaps more troubling, since 2000, Bangladesh has fallen 25 places on that index. The United States remains firmly committed to supporting both freedom and prosperity in Bangladesh. অনুষ্ঠানে কথা বলেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, অর্থনীতির মতো রাজনীতিতেও প্রতিযোগিতা নিশ্চিত করতে না পারলে বাংলাদেশের লক্ষ্য অর্জন নিয়ে সংকট তৈরি হতে পারে। বাংলাদেশের এই মুহূর্তের যে পিছিয়ে থাকার যে রাজনৈতিক প্রবণতা বা রাজনৈতিক উন্নয়ন, সেটা আগামী দিনের বাংলাদেশের বর্ধনশীল এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতিবন্ধক হিসেবে দেখা দিচ্ছে। তবে আটলান্টিক কাউন্সিলের রিপোর্ট সাফ নাকচ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণতন্ত্র সূচকে যুক্তরাষ্ট্রের অবস্থানও জানতে চান তিনি। এটাই সত্য, তা তো আমরা মেনে নিচ্ছি না। মাননীয় রাষ্ট্রদূতকে জিজ্ঞেস করতে চাই, আপনার নিজের দেশ গণতন্ত্রে কত ধাপ পিছিয়েছে। ওবায়দুল কাদের বলেন, এখনকার মতো সব বাধা পেরিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। আন্দোলন থেকে গণঅভ্যুত্থানে গেল। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। উৎসব শেষ হলেও কলকাতা এখনো জমজমাট বাংলাদেশিদের ভিড়ে। ভোটের ভারতে ভ্রমণে সামিল বাংলাদেশিরা। অপরদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, ভ্রমণকারীরা 50,000 রুপির বেশি নগদ বহন করতে পারবেন না। তবে সব কিছুর মধ্যেও ভারতে ভোট বিষয়ে ওয়াকিবহল হয়ে যাতে ভ্রমণে যায় বাংলাদেশিরা। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্টে বিস্তারিত। উৎসব পার্বণ শেষ, বাঙালি এখন ঢাকামুখী, কিন্তু কলকাতার চিত্রটা ভিন্ন। শহর এখন বাংলাদেশিময়। আজকে আসলাম মাত্র, হোটেল পেতে অনেক কষ্ট হয়েছে আমাদের। প্রচুর বাঙালি। গতকাল রাতে তো অনেক কষ্ট হয়েছে হোটেল পাওয়ার জন্য, একেবারেই পাচ্ছিলাম না, একবারে ফুলফিল। এই ঘুরলাম, অনেক জায়গা বাচ্চাদেরকে নিয়ে গেছি, কিছু শপিং করেছি। ভারতে এখন ভোট, আর তাই সবকিছুর মধ্যেও ভোটের খবর রাখছেন কলকাতায় অবস্থানরত বাংলাদেশিরা। দুই রাষ্ট্রের মধ্যে ভালো সম্পর্ক, সুসম্পর্ক থাক, এটাই চাই আমরা। দুই দেশের ভ্রাতৃত্ব বন্ধন জানি ভালো থাকে, এরকম সরকারই আমরা চাবো। কারণ আমাদের প্রধানমন্ত্রী কন্টিনিউ করতেছে, এই সরকারও কন্টিনিউ করা উচিত। ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট তাই পর্যটকরা 50,000 রুপির বেশি নগদ বহন করতে পারবে না। সন্দেহ হলে সংশ্লিষ্টকে টাকার উৎস এবং টাকা নিয়ে ঘোরার কারণ প্রমাণ সহ বোঝাতে হবে। হয়তো বাংলাদেশিদের অসুবিধা হবে, কিন্তু কিছু উপায় নেই। ইলেকশন কমিশন যখন ডিক্লেয়ার করেছে, তো এটা তো মান্যতা আমাদের দিতেই হবে। আমাদের দেশের এখন ইলেকশন আছে, এই 2 মাসে যে আমাদের ইলেকশন চলবে, এটার মধ্যে আমাদের জন্যও এই একটা রুল করা হয়েছে যে একটা অমুক অ্যামাউন্ট, ধরে নিন একটা 1 লাখ টাকার উপরে আমরাও নিয়ে ঘুরতে পারি না।
তবে হসপিটাল ক্ষেত্রে বিবেচ্য বিষয়, আর সে কারণে সেসব ভুলে শহরের হলুদ ট্যাক্সি, হাতে টানা রিক্সা, দর্শনীয় স্থান আর কলকাতায় কেনাকাটায় মেতেছেন বাংলাদেশিরা। কলকাতার গরম উপেক্ষা করে আপাতত ছুটির আমেজে বাংলাদেশিরা। তবে সবকিছু ঘোরাঘাটার মধ্যেও তারা খোঁজখবর রাখছেন ভারতের ভোট বিষয়ে। তাদের অভিমত, ভারতে যে সরকারই আসুক তারা সুসম্পর্ক রাখুক বাংলাদেশের সাথে। ক্যামেরা সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। উৎসব মুখর ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হয়ে গেল বাংলা বর্ষবরণ উৎসব 1431। তুষার আবৃত কানাডার কর্মময় একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে এসে প্রবাসী বাঙালিদের সারাদিন ব্যাপী আনন্দ উৎসবে পরিণত হয়েছিল এক খণ্ড বাংলাদেশে। কানাডা থেকে লাইলা সেরনিয়াবাতের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নানা আয়োজনে বাংলা নতুন বছর 1431কে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা। কানাডাতেও এর ব্যতিক্রম নয়। দেশটির টরন্টোর বাঙালি অধ্যুষিত এলাকা ড্যান্টোনিয়া পার্কে দেশীয় আবহে বৈশাখী সাজে বর্ষবরণে মাতেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। বিদেশের মাটিতে আপনারা সুন্দরভাবে আমাদের যে সমৃদ্ধ সংস্কৃতি আছে সেটা প্রসারের জন্য কাজ করবেন, সেটাই হলো আমাদের সরকারের প্রত্যাশা। এই উৎসবে দেশীয় পিঠাপুলি ও খাবার ছাড়াও ছিল বিভিন্ন ধরনের স্টল। এই উৎসবের মধ্য দিয়ে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের কাছে আয়োজকরা পৌঁছে দিতে চেয়েছেন বাংলার ঐতিহ্যের বার্তা। নতুন বছরকে স্বাগত জানাতে ছিল বাংলাদেশের চারুকলার আদলে আর্ট কোয়েস্টের নান্দনিক মুখোশ মুকুটের মঙ্গল শোভাযাত্রা। উদ্যমটা আমার কাছে ভালো লাগছে যে এরা অনেক উদ্যমী, অনেক প্রতিকূলতার মধ্যেও যে কাজ করছে। দিনব্যাপী প্রাণের মেলায় পদ্মা যমুনা মিলনের মতোই প্রবাসী বাঙালিদের পাশাপাশি ভিন দেশিরাও যোগ দেন। This is the real new year. I feel it in the air, and this is why it is so special for the Bangla, Tamil, Nepali, so many communities and Desi communities that are celebrating this. So it's good to বাঙালির চিরাচরিত বৈশাখী আড্ডা আর লোকে লোকারণ্য মুখরিত গানের সুরে, কবিতার ছন্দে, নাচের মুদ্রায় কোথাও যেন ঘটেনি ছন্দপতন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পয়লা বৈশাখকে স্বাগত জানাতে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন পরিণত হয় একখণ্ড লাল সবুজের বাংলাদেশে। বর্ষবরণ ঘিরে শত ব্যস্ততার মধ্যেও পয়লা বৈশাখ উদযাপন করেন অভিবাসী বাঙালিরা। তারুণ্যের জয়গানে ডাবলিনে বৈশাখী মেলাকে রঙিন করেছেন আইরিশরাও। ডাবলিন থেকে সমীর কুমার ধরের প্রতিবেদন। বঙ্গোপসাগর, ভূমধ্যসাগর হয়ে ইউরোপের দেশ আয়ারল্যান্ডে লাগলো বাংলা গানের ঢেউ। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে রাজধানী ডাবলিনে বৈশাখী মেলায় জড়ো হন হাজারো প্রবাসী বাঙালি। ডাবলিনের গ্রিন হিলস কমিউনিটি সেন্টারে ধ্বনিত হয় তারুণ্যের জয়গান। বৈশাখী মেলায় চিরাচরিত বাঙালি সংস্কৃতি তুলে ধরেন শিল্পী কুশলীরা। দেশীয় খাবার ছাড়াও ছিল বাঙালি পোশাকের স্টল। বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীতে ভরে যায় গ্রিন হিলসের কমিউনিটি সেন্টার। আগামীতে মেলার আরো পরিসর বাড়ানো হবে বলে জানান আয়োজকরা। আরো বিস্তৃত আকারে বাংলাদেশি এবং বাঙালি ভাইদেরকে আয়ারল্যান্ডে অবস্থিত বাংলাদেশি এবং বাঙালি ভাইদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। প্রচুর লোক হয়েছে, আজকে 500 বেশি লোক হয়েছে। আমরা আশা করছি আগামী বছরগুলোতে কন্টিনিউ থাকবে। আমরা বৈশাখী মেলা আয়োজন প্রত্যেক বছর হবে বইমেলার মতো, এবং দিনে দিনের পরিসর বাড়বে। প্রবাসী বাঙালিদের এমন আয়োজনে রং ছড়ান আইরিশরাও। আমরা খুব করলাম আমাদের ফ্রেন্ডদের সাথে, আজকে খুব মজা দিন, মানে বাংলাদেশি কালচারের মধ্যে খুবই জরুরি দিন। বাঙালির সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ, তাই এই উৎসব ঘিরে প্রবাসে মেতে উঠেন সব ধর্মের মানুষ। সমীর কুমার ধর, নিউজ 24, ডাবলিন, আয়ারল্যান্ড। কানাডায় বৃহত্তর নোয়াখালী জেলা সমিতির উদ্যোগে উদযাপিত হয়েছে বাংলা নতুন বছর 1431। কানাডার মন্ট্রিলের পার্ক ভিউ হলে বাঙালির প্রাণের এই উৎসব উদযাপন করা হয়। বেলায়েত হোসেনের সভাপতিত্বে বর্ষবরণ অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ব্যবসায়ী মুন্সি বশির, সাবেক ছাত্রনেতা দিদার মাহমুদ ভুঁইয়া সহ আরও অনেকে। উৎসবে দেশীয় বাংলা খাবারের আয়োজন করা হয়। প্রাণের এই উৎসব প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়।
উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে ইতালির ভেনিসে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। ভেনিসের সান জুলিয়ানে পার্কে নতুন বছর 1431কে বরণে মেতেছিলেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। সেখানে হরেক রকমের পিঠাপুলি, পান্তা, ইলিশ, বিভিন্ন রকম মিষ্টানের পসরা নিয়ে বসেন প্রবাসী বাংলাদেশি নারীরা। রং বেরঙের পোশাক পরে উপস্থিত হয়েছিলেন নারী, পুরুষ ও শিশুরা। প্রবাসে বেড়ে ওঠা শিশু কিশোরদের নিয়ে বিভিন্ন ধরনের দেশীয় খেলার আয়োজন করা হয়। ভিন্ন ভিন্ন ধর্মের প্রবাসীরা তাদের বাংলা নববর্ষের দিনটি নিজেদের মতো করে পালন করেছেন। নির্বাচনের আগে দেশকে কালো টাকার দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি নির্বাচনী বন্ড বাতিলের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। মুখ খুলেছেন এক দেশ এক ভোট এর মতো বিতর্কিত বিষয়ও। এদিকে বিশ্বে তেলবাজির সবচেয়ে বড় চক্র হলো নির্বাচনী বন্ড, আর মোদী তার মূল চক্রী বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আগামী শুক্রবার ভারতের প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচন। তার আগে সোমবার সংবাদ সংস্থা এনআইকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে তিনি বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব দিয়েছেন। এর মধ্যে যেমন রয়েছে নির্বাচনী বন্ড নিয়ে উত্তর, ঠিক তেমনই রয়েছে 2024-এর ক্ষমতায় ফিরলে সংবিধান বাতিল নিয়ে বিরোধীদের মন্তব্যের জবাব। নির্বাচনী বন্ড না থাকলে কেউ জানতেই পারতো না কোন সংস্থা কত টাকা কোন দলকে দিচ্ছে। যদি সৎ প্রতিফলন দেখা যায়, সকলেই একদিন এ নিয়ে অনুশোচনা করবে। বিরোধী দলগুলি নির্বাচনী বন্ড নিয়ে মিথ্যা প্রচার করছে। বিজেপি তাদের সংকল্প পাত্রে এক জাতি এক নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী বলছেন, এক দেশ এক নির্বাচন বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি। 3% ही পলিটিক্যাল লোক বারবার নির্বাচনের আয়োজন করলে উন্নয়ন কর্মসূচির ক্ষতি হয়। আমরা প্রতিশ্রুতি মতোই এই কর্মসূচি রূপায়ণের চেষ্টা করব। जिनका राजनीति से कोई लेना देना नहीं। এদিকে নির্বাচনী বন্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথার জবাব দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিকে নির্বাচনের আগে দলগুলো ব্যস্ত প্রচার প্রচারণায়, চলছে পাল্টাপাল্টি কথার লড়াই। এরই মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গাড়িতে করে বিজেপি টাকা আনছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাসুদ রানা, নিউজ 24। প্রবাসী নিউজ 24 নিচ্ছে একটা বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত প্রবাসী নিউজ 24-এ। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। 1971 সালের এই দিনে শপথ নেয় বাংলাদেশের প্রথম সরকার। নির্বাচিত প্রতিনিধিদের এই সরকার শপথ নেয় বাংলাদেশের অভ্যন্তরে। জাতির পিতার নির্দেশিত পথে সরকার গঠনের পর মুক্তিযুদ্ধ পরিচালনা এবং বৈদেশিক স্বীকৃতি পেতে কাজ শুরু করে এই সরকার। সোনার বাংলায় তখন চলছে দখলদার পাকিস্তানি বাহিনীর পৈশাচিকতা। 71-এর 25 মার্চ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার পর থেকেই মুক্তি পাগল নিরস্ত্র বাঙালি হানাদারদের বিরুদ্ধে শুরু করে সশস্ত্র যুদ্ধ। শক্তিশালী এক সামরিক বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতার সেই যুদ্ধের প্রাতিষ্ঠানিক ভিত্তি দেয় মুজিবনগর সরকার। 1971-এর 17 এপ্রিল তৎকালীন মেহেরপুরের বৈদ্যনাথ তলা, বর্তমানে মুজিবনগরে গঠিত হয় বাংলাদেশের প্রথম সরকার, যার রাষ্ট্রপতি হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তবে তিনি পাকিস্তানের কারাগারে অন্তরীণ থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রীর শপথ নেন তাজউদ্দিন আহমেদ। এই দিনেই অনুমোদন দেয়া হয় স্বাধীনতার ঘোষণাপত্র, যেখানে বলা হয় এটি কার্যকর হয়েছে 26 মার্চ থেকে। এই স্বীকৃতির সাথে সাথে বাংলাদেশ বলে একটা দেশ, তা আনুষ্ঠানিক আত্মপরিচয় হলো। আপনারা অনেকে ভুল করে বলেন অস্থায়ী সরকার বা অন্য কোনোভাবে এক্সাইল, গভর্নমেন্ট ইন এক্সাইল, তা না। বাংলাদেশের মাটিতে এই সরকার শপথ গ্রহণ করেছিল এবং এই সরকারই বাংলাদেশের প্রথম স্বাধীন সরকার। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে বিশ্ব নেতৃত্বের স্বীকৃতি আদায়ের পথ সুগম করে দেয় এই সরকার। সরকার ফর্মটা করার কারণে কিন্তু ভারতের পক্ষে সহজ হয়েছে স্বীকৃতি দিয়ে সেটাকে সমর্থন দিয়ে যাওয়া, এবং যে মানে কোনো একটা কর্তৃপক্ষ না থাকলে কার সাথে আপনারা নেগোশিয়েট করবেন।
সমিতির সাথে আপনার এয়ারপোর্ট অগাস্টের থেকে, কিন্তু তার আগে থেকে তারা আসলে সমর্থন ট্যাসিট সমর্থন দিয়ে যাচ্ছে। 1757 সালে পলাশীর এক আম্রকাননেই প্রহসনের যুদ্ধে অস্তমিত হয়েছিল বাঙালির স্বাধীনতার সূর্য। আবার 2 শতাধিক বছর পর মেহেরপুরের এক আম্রকাননেই উদিত হয়েছিল বীরত্বের গৌরব নিয়ে স্বাধীনতার সূর্য। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। আগামী 8 মে থেকে শুরু হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বলা হয়, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে না দেশের জনগণ। এই সরকারের আমলে কখনোই জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়া সম্ভব নয় বলেও দাবি করে দলটি। জামায়াতের সাথে ফের ঘনিষ্ঠ হচ্ছে বিএনপি। এতে যুগপৎ আন্দোলনের সঙ্গে গণতন্ত্র মঞ্চের সাথে বাড়ছে দূরত্ব। বিএনপি নেতাদের দাবি, জামায়াতের সাথে তাদের যোগাযোগ প্রকাশ্যে না থাকলেও অবনতি হয়নি কখনো। এক রাজনীতি বিশ্লেষক বলছেন, আন্দোলনের শক্তি বাড়াতে পুরনো বন্ধুকে কাছে টানছে বিএনপি। আরিফিন শাকিলের প্রতিবেদন। পুরনো সম্পর্ক ফের প্রকাশ্যে আসতে সময় লাগলো 9 বছর। শুরুতে এই রোজায় 12 দলীয় জোটের ইফতারে একসঙ্গে যোগ দেন জামাতে ইসলামী ও বিএনপির শীর্ষ নেতারা। এখানে একসাথে জোরদার আন্দোলনের ঘোষণা দেন জামাতের আমির। কাঁধে কাঁধ মিলিয়ে ছোটখাটো সকল ভেদাভেদ ভুলে গিয়ে জনগণের অধিকার ছিনিয়ে আনা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। ধারণা করা হচ্ছে এরপরেই জামাত বিএনপি সম্পর্কে নতুন মোড় নেয়। দুই দলের নেতারা একে অপরের ইফতারে অংশ নেন। যদিও সবশেষ জামাতের ইফতারে যাননি বিএনপির মহাসচিব সহ দলটির বেশ কয়েকজন সিনিয়র নেতা। তাহলে কি আবারও আগের মতোই ঘনিষ্ঠ হতে যাচ্ছে বিএনপি জামাত? এই নিয়ে কিছুটা কৌশলী উত্তর বিএনপি নেতাদের। যারা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায় সেই দলগুলো আমাদের সঙ্গে মিলে মিশে আমরা সবাই একসঙ্গে এই আন্দোলনে ঐক্যবদ্ধভাবে বর্তমান একদলীয় স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাজপথে আছে। তারা তো সাংবিধানিকভাবে নিষিদ্ধ না। আমাদের সঙ্গে সম্পর্কটা যেমন আছে তেমনই থাকবে। জামাত যদি আমাদেরকে ছেড়ে না যায়, আমরা তাদেরকে তাড়িয়ে দেবো কেন? অথচ গত জাতীয় নির্বাচনের আগে জামায়াতকে এড়াতে 20 দলীয় জোট ভেঙে দেয় বিএনপি। যদিও জোটের অন্য শরিকরা নানা নামে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত হয়। 28 অক্টোবর পর জামাতও আন্দোলনে যুক্ত হলেও সক্রিয় ভূমিকা ছিল না বললেই চলে। ইফতার মাহফিল কেন্দ্রিক জামাত বিএনপির ঘনিষ্ঠতাকে ভালোভাবে নেয়নি বিএনপির যুগপৎ আন্দোলনের আরেক জোট গণতন্ত্র মঞ্চ। আমি মনে করি না যে যুগপৎ আন্দোলনের ধারাকে পরিহার করে বা এটা বিনষ্ট হবে এরকম কোনো উদ্যোগ বা এরকম কোনো তৎপরতা বিএনপির দিক থেকে আসবে। যদি আমাদের লিয়াজো কমিটির বৈঠক হয় তখন তো নিশ্চয়ই আমরা এসব ব্যাপারে আমরা জানতে চাইব। মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধ অপরাধী বিচারে গঠিত এই ট্রাইব্যুনাল থেকে জামাতের প্রায় শীর্ষ নেতাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। পাশাপাশি দলটিকে যুদ্ধ অপরাধী দল হিসেবে ঘোষণা করা হয়। জামাত যতবার রাজনীতিতে ফের সক্রিয় হবার চেষ্টা করবে ততবারই এই প্রসঙ্গটি সামনে আসবে। এরকম রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও কেন জামাতকে পাশে পেতে চায় বিএনপি? রাজনৈতিক বিজ্ঞানের শিক্ষকের মতে হয়তোবা রাজপথে শক্তি আরো বাড়াতে যাচ্ছে দলটি। ফলাফল শূন্য বিদায় হয়তো তুমি যে প্রশ্ন করেছো নতুন স্ট্র্যাটেজি নিচ্ছে যে না, আমি তো যেটা কইছি আমার তো আরেকটা শক্তি রাখবে, অক্সিলারি পাওয়ার যেটা, আন্ডারস্ট্যান্ড, সেটা আমার লাগবে, আমার পাওয়ার আছে। কারণ বিএনপি মনে করে এক, আরেকটা পার্টি শূন্য ধরি, যোগ দিলে 10। সূত্র বলছে ভারত বিরোধী রাজনীতি সামনে এনে নতুন কোনো কর্মসূচি নিয়ে শীঘ্রই যুগপৎভাবে মাঠে নামতে পারে বিএনপি জামাত। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। উপজেলা নির্বাচনে বিএনপি বিরোধিতা করলেও স্থানীয় নেতারা ভোটের প্রস্তুতি নিচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন সারা বিশ্বই আজ রণক্ষেত্রে পরিণত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের যে দাম্ভিকতা সেটা আবারও নতুন করে বিশ্ব রাজনীতিতে দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনের বিরোধিতা করলো, আমাদের জানা মতে স্থানীয় পর্যায়ে তাদের অনেকেই নির্বাচনে
অংশ নিচ্ছে। প্রবাসী নিউজ 24 নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত প্রবাসী নিউজ 24-এ। শ্রম আইন লঙ্ঘনের মামলায় স্থায়ী জামিন পাননি ডক্টর মোহাম্মদ ইউনূস। 6 মাসের সাজাপ্রাপ্ত ডক্টর ইউনূসের আবেদনের পরিপ্রেক্ষিতে 23 মে পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। মঙ্গলবার সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম.এ. আউয়াল এই আদেশ দেন। এর আগে শ্রম আপিল ট্রাইব্যুনালে ডক্টর ইউনূস সহ সাজাপ্রাপ্ত গ্রামীণের 4 কর্মকর্তা এই জামিন আবেদন করেন। শ্রম আপিল ট্রাইব্যুনালে বারবার আসতে চান না ডক্টর ইউনূস, সে কারণে স্থায়ী জামিন আবেদন করেন তিনি। আজকে আদালতে কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিউর ফৌজদারি কার্যবিধিতে স্থায়ী জামিন বলে কোনো কিছু নাই। উনি সাজাপ্রাপ্ত, আপনার মাথায় রাখতে হবে, এটা বিচারাধীন মামলা না। আদালত যেভাবে হুকুম করে ওইভাবে আসি, করার তো কিছু নাই। আপনি কিছু মনে করছেন রেগুলার? আমার তো করার কিছু নাই। এবার খেলার সংবাদ। টাইগারদের স্পিন বোলিং কোচের দায়িত্ব পেলেন পাকিস্তানি সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ। বাংলাদেশের সাবেক কোচ রঙ্গনা হেরাতের সাথে গত বছরের নভেম্বর মাসে চুক্তি শেষ হয় বিসিবির। মঙ্গলবার এক ইমেল বার্তায় গণমাধ্যমকে এমনটাই নিশ্চিত করেছে বিসিবি, যেখানে জানানো হয় জিম্বাবুয়ে সিরিজের আগে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে দলের সাথে যোগ দিবেন তিনি। টি-20 বিশ্বকাপের শেষ পর্যন্ত তিনি দলের সাথে থাকবেন। বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পাওয়ার পর মুশতাক বলেন, টাইগারদের কোচ হতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। 53 বছর বয়সী মুশতাক 2008 সাল থেকে 2014 সাল পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দলের স্পিন বোলিং কোচেরও দায়িত্ব পালন করেছেন। আর এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।